আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। জাভেদ হোসেন। প্রথমে সংবাদ শিরোনাম। 2025 সালে যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশের প্রবৃদ্ধি 11.71%। মোট রপ্তানি $820 কোটি। জনগণের কাছে অবাধ তথ্য সরবরাহ নিশ্চিত করতে জবাবদিহিতার পরিধি নির্ধারণ করে গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। ছুটির দিনে ঢাকায় 21শে বইমেলায় পাঠক ক্রেতাদের ভিড়, শিশুদের কোলাহলে মুখর বইমেলার প্রথম শিশু প্রহর। জেদ্দায় ওআইসি বৈঠকের ফাঁকে কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের বৈঠক, ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের দৃঢ় সমর্থনের প্রশংসা। আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা পাকিস্তানের, কাবুল কান্দাহারে বিমান হামলা, 274 জন তালেবান নিহতের দাবি ইসলামাবাদে। এবং কলম্বোতে টি-20 বিশ্বকাপের সুপার 8-এর সন্ধ্যায় ইংল্যান্ডের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। 2025 সালে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানির বাজারে সামগ্রিক মন্দা বিরাজ করলেও বাংলাদেশ উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে। বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যেও এই সাফল্যের মাধ্যমে বিশ্বের বৃহত্তম ভোক্তা বাজারে অন্যতম প্রধান সরবরাহকারী হিসেবে বাংলাদেশ তার অবস্থান আরও দৃঢ় ও সুসংহত করেছে। অফিস অফ টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেল ওটেক্সায় তথ্য অনুযায়ী 2025 সালের জানুয়ারি-ডিসেম্বর সময়ে যুক্তরাষ্ট্রের মোট পোশাক আমদানি পরিমাণ ছিল $77.88 বিলিয়ন, যা 2024 সালের একই সময়ের তুলনায় 1.74% কম। পরিমাণের দিক থেকে স্কয়ার মিটার ইকুইভ্যালেন্ট এসএমই হিসেবে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি 3.70% হ্রাস পেয়েছে, তবে গড় ইউনিট মূল্য 2.03% বৃদ্ধি পেয়েছে, যা চাহিদা কমে যাওয়ার মধ্যেও মূল্য চাপ অব্যাহত থাকার ইঙ্গিত দেয়। সামগ্রিক বাজার মন্দার বিপরীতে 2025 সালে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি বেড়ে দাঁড়িয়েছে $8.20 বিলিয়ন, যা এ পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ বার্ষিক রেকর্ড। এটি 2024 সালের জানুয়ারি-ডিসেম্বর সময়ের তুলনায় 11.71% প্রবৃদ্ধি। শুধু ডিসেম্বর 2025 মাসেই বাংলাদেশ থেকে আমদানি আগের বছরের একই মাসের তুলনায় 3.33% বেড়েছে। 2025 সালে যুক্তরাষ্ট্রের মোট পোশাক আমদানি বাংলাদেশের অংশীদারিত্ব দাঁড়িয়েছে 10.53%, যা আমেরিকান ক্রেতাদের জন্য অন্যতম শীর্ষ সরবরাহকারী হিসেবে বাংলাদেশের অবস্থানকে আরও সুসংহত করেছে। 2025 সালে মার্কিন বাজারে অন্যান্য প্রধান সরবরাহকারীদের মধ্যে ভিয়েতনামের অংশ ছিল 21.50% এবং চীনের 13.66%। এছাড়া ভারতের 6.35%, কম্বোডিয়ার 6.20% এবং ইন্দোনেশিয়ার 5.98%। চীন যুক্তরাষ্ট্রের পোশাক বাজারে ক্রমেই অবস্থান হারাচ্ছে। অন্যদিকে বাংলাদেশ ও ভিয়েতনাম মূল্য বৃদ্ধি, ইউনিট মূল্য পরিবর্তন এবং পরিমাণগত পারফরমেন্সে প্রায় একই ধারা প্রদর্শন করেছে, তবে ভিয়েতনাম এখনও সামগ্রিকভাবে অনেক বড় বাজার অংশীদারিত্ব ধরে রেখেছে। তথ্যে আরও দেখা যায় 2025 সালের প্রথমার্ধের তুলনায় দ্বিতীয়ার্ধে মার্কিন পোশাক বাজারে প্রবৃদ্ধি ছিল দুর্বল। বছরের শেষ 3 মাসে পারস্পরিক শুল্ক সংক্রান্ত অনিশ্চয়তা এবং ভোক্তাদের কম চাহিদার কারণে আমদানি প্রত্যাশার চেয়ে কম ছিল। এমন চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যেও বাংলাদেশের শক্তিশালী রপ্তানি পারফরমেন্স বৈশ্বিক পোশাক সরবরাহ চেনে দেশটির প্রতিযোগিতা সক্ষমতা, পণ্যের বৈচিত্র্য এবং ক্রমবর্ধমান কমপ্লায়েন্স সক্ষমতার প্রতিফলন ঘটিয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, জনগণের কাছে অবাধ তথ্য সরবরাহ নিশ্চিত করতে সাংবাদিক সহ সকল অংশীজনদের মতামতের ভিত্তিতে জবাবদিহিতার পরিধি নির্ধারণ করে গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতাকে নিশ্চিত করা হবে। আজ বরিশাল সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, সামগ্রিকভাবে গণমাধ্যমের ব্যবস্থাপনাকে আধুনিক ব্যবস্থাপনার মধ্যে আনতে চাই।
আধুনিক প্রযুক্তি নির্ভর বিশ্ব ব্যবস্থা এবং ইকোসিস্টেমের মধ্যে নতুন গণমাধ্যমের সাথে যুক্ত হতে পারিনি এখনো। দেশে যখন তথ্য মন্ত্রণালয় গড়ে উঠেছে তখন তথ্য প্রযুক্তি ভিত্তিক গণমাধ্যম ছিল না। আবার এখন যে ধরনের তথ্য প্রযুক্তি ভিত্তিক গণমাধ্যমের প্রসার হয়েছে এর সাথে যেভাবে খাপ খাওয়ানো দরকার তাও এতদিনে হয়ে ওঠেনি। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, সরকারের নীতি নির্ধারণী সবার সাথে আলোচনা করে ধীরে ধীরে জনগণের কাছে অবাধ তথ্য সরবরাহ নিশ্চিত করা হবে। সামগ্রিকভাবে গণমাধ্যমের ব্যবস্থাপনাটাকে আমরা একটা আধুনিক ব্যবস্থাপনার মধ্যে আনতে চাচ্ছি এবং সে কারণেই শুধুমাত্র বিশেষ কোনো অনলাইন বা ইলেকট্রনিক অথবা প্রিন্ট এভাবে ভাগ না করে আমরা একটু পিছিয়ে আছি এই আধুনিক যে প্রযুক্তি নির্ভর বিশ্ব ব্যবস্থা এবং এই ইকোসিস্টেমের মধ্যে আমরা আমাদের নতুন গণমাধ্যমের মধ্যে যুক্ত হতে পারিনি এখনো। আমাদের তথ্য মন্ত্রণালয় যখন গড়ে উঠেছে সেটা যে আমলে তখন এই ধরনের তথ্য প্রযুক্তি ভিত্তিক গণমাধ্যম ছিল না। আবার এখন যে ধরনের তথ্য প্রযুক্তি ভিত্তিক এবং নতুন কমিউনিকেশন টেকনোলজি ভিত্তিক গণমাধ্যমের যে প্রসার তৈরি হয়েছে এটার সঙ্গে যেভাবে খাপ খাওয়ানো দরকার তাও এতদিনে হয়ে ওঠে নাই। আমরা জনগণের কাছে তথ্যের একটা অবাধ সরবরাহ নিশ্চিত করা এবং সাংবাদিকদের সঙ্গে বা সংশ্লিষ্ট সকল অংশীদারদের মতামতের ভিত্তিতেই আমরা একটা জবাবদিহিতার পরিধি প্রথমে নির্ধারণ করব, তারপর সেই পরিধির সীমানার মধ্যে আমরা সর্বোচ্চ স্বাধীনতাকে নিশ্চিত করব। এর আগে তিনি সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিআরটি এর অনুদানের চেক বিতরণ করেন। এ সময় ৬১ জন ক্ষতিগ্রস্তকে ২,১৭,০০,০০০ টাকার চেক বিতরণ করা হয়। বাঙালির প্রাণের উৎসব অমর একুশে বইমেলার আজ দ্বিতীয় দিন। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে সকাল থেকেই মেলা প্রাঙ্গণে থাকছে বিশেষ আয়োজন। বেলা ১১টায় দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে বইমেলার দুয়ার, আর বেলা ১টা পর্যন্ত চলে শিশুদের জন্য নির্ধারিত শিশু প্রহর। আরও জানাচ্ছেন রাজীব রেজা। সকাল ১১টা থেকে খুলেছে অমর একুশে বইমেলার দুয়ার। বেলা ১টা পর্যন্ত ছিল শিশু প্রহর। নতুন বইয়ের গন্ধ আর রঙিন মলাটে মাতল শিশুরা। অভিভাবকদের হাত ধরে আসা শিশুদের পদচারণায় মুখর বাঙালির প্রাণের উৎসব প্রান্তর। আমার বাবা মায়ের সাথে এসেছে মেলায়। ড্রয়িং খাতা কিনেছি, কমিক্স বই কিনেছি। আমি কিনেছি হলো কমিক্স 3টা বই কিনেছি। গল্পের বই কিনবো আর হলো ছবি আঁকার বই কিনবো। বিভিন্ন ধরনের মজার গল্পের বই, ধাঁধার বই ইত্যাদি কিনবো। পাপেট তোমার কেমন লাগে? ভালো লাগে, আমাদের অনেক ভালো লাগছে। হররদের বই ভালো লাগে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমির প্রাঙ্গণে শিশু কিশোরদের জন্য থাকছে নানা আকর্ষণীয় আয়োজন। অভিভাবকদের হাত ধরে আসা শিশুদের প্রাণবন্ত উপস্থিতিতে মুখর মেলার মাঠ। শিশুদের জন্য সাজানো হয়েছে নতুন নতুন বইয়ের পসরা। বই পড়তে আগ্রহী হবে তো তখনই যখন তারা এখানে এসে দেখবে বিভিন্ন বাচ্চারাও বই নিচ্ছে, তারাও সেটা কিনে পড়বে। পড়লে তারা অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে, মোবাইল আসক্তিটা দূর হবে। আমরা তাদেরকে উৎসাহ দিতে পারি তারা বইটা পড়ার জন্য, তখনই তো তারা মোবাইল থেকে সরে আসবে। এই বইটা আসার কারণে অনেক উপকার, কারণ মোবাইল থেকে বিরত থাকতে পারবে। মোবাইল আর দরকার হবে না। মোবাইলে যদি ক্ষতি হয় সেই ক্ষতিটা এখন আর হবে না। এখন আগ্রহ অনেক ভালো, বই পড়ার প্রতি অনেক এখনো আগ্রহ আছে। প্রতিদিন শুক্র ও শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত শিশু প্রহর পালন করা হবে। অমর একুশে উদযাপনের অংশ হিসেবে শিশু কিশোরদের জন্য চিত্রাঙ্কন, আবৃত্তি ও সঙ্গীত প্রতিযোগিতারও আয়োজন রাখা হয়েছে, যা ছোটদের সৃজনশীলতা বিকাশে ভূমিকা রাখবে। আপনারা জানেন যে বর্তমান সময়ে বাচ্চারা মোবাইলের প্রতি খুবই আসক্ত, তো সেজন্যই আমরা আসলে একটু ভিন্ন বইমেলাতে আসলে বই পাওয়া যায়। তো আমাদের এবারের উদ্দেশ্য হচ্ছে পাপেট শো দেখাবো এবং বাচ্চাদের জন্য কর্মশালা থাকবে। তারা পাপেট কিভাবে বানাবে সেটাও করতে পারবে, তারা যদি চায় এই পাপেটটা নিতেও পারবে এবং আমাদের সাথে গল্প করতে পারবে। তো বাচ্চারা আনন্দিত হবে আর কি। মূলত বাচ্চাদের জন্যই আমরা এসেছি আর কি। আমরা পুরো বইমেলা জুড়ে কাকতাড়ুয়া পাপেট থিয়েটার থাকছি। আপনারা সবাই আসবেন, আমাদের সাথে গল্প করবেন, অনেক অনেক মজা হবে। নানা সমীকরণ আর কাটা ছেঁড়ায় এবারের মেলা মাত্র 18 দিনের। রমজান মাস হওয়ায় ক্রেতাদের উপস্থিতি আর বইয়ের কাটতি নিয়ে শঙ্কায় ছিলেন প্রকাশকরা। তারপরও প্রথম ও দ্বিতীয় দিনের বেচাকেনায় আশাবাদী প্রকাশকরা। অমর একুশে বইমেলা 2026 শুরু হয়েছে 26 ফেব্রুয়ারি থেকে। বইমেলা প্রতিদিন দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে, আর ছুটির দিনে মেলা 11টা থেকে শুরু হয়ে চলবে রাত 9টা পর্যন্ত। এবারের মেলা চলবে 15ই মার্চ পর্যন্ত। রাজীব রেজা, বিটিভি নিউজ, ঢাকা।
সৌদি আরবের জেদ্দায় ফিলিস্তিন বিষয়ক ওআইসি নির্বাহী কমিটির বৈঠকের ফাঁকে কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এসব বৈঠকে ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করার পাশাপাশি কূটনৈতিক তৎপরতা বাড়ানোর উপর জোর দেওয়া হয়েছে। জেদ্দায় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাকদার, সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল খারিজি, তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকুলিকায়া, ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ভার্সেন ওয়ানেস ভার্তান আগাবেকিয়ান এবং গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরি মধু এনজির সঙ্গে আলাদা বৈঠক করেছেন ডক্টর খলিলুর রহমান। উল্লেখ্য, গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী এই নির্বাহী কমিটি বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে বিশ্ব নেতারা বাংলাদেশের জাতীয় নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয় এবং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানান। তার নেতৃত্বে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা আসবে এবং উন্নয়নের গতি ত্বরান্বিত হবে বলেও আশা প্রকাশ করেন। তারা ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের দৃঢ় সমর্থনের প্রশংসা করেন এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্বের জন্য বাংলাদেশের প্রার্থিতার প্রতি পূর্ণ সমর্থন জানান। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে গত বছরের নিজের সাক্ষাতের স্মৃতিচারণ করেন ইসহাকদার। তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উভয় পক্ষ বাংলাদেশ তুরস্কের ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরেন। একই সঙ্গে বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও একমত হন। সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিগগিরই সৌদি আরব সফর করবেন। তিনি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকেও রিয়াদ সফরের আমন্ত্রণ জানান। অন্যদিকে ডক্টর খলিলুর বাংলাদেশে সৌদি বিনিয়োগের উজ্জ্বল সম্ভাবনার কথা তুলে ধরেন। এসব সম্ভাবনা বাস্তবায়নে একসঙ্গে কাজ করার বিষয়েও একমত হন উভয় পক্ষ। পাশাপাশি ওআইসি সচিবালয়ের কার্যকারিতা বাড়াতে গৃহীত সংস্কার উদ্যোগে বাংলাদেশের সমর্থন চান সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী আল খারিজি। ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমানার ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটল সমর্থন পুনর্ব্যক্ত করেন ডক্টর খলিলুর। বাংলাদেশের এই ধারাবাহিক সমর্থনের প্রশংসা করেন ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী। আরব ইসলামিক ব্লক জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির পদে বাংলাদেশের প্রার্থী তাকে সমর্থন করবে বলেও আশ্বাস দেন। গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরি মধু এনজির সঙ্গে বৈঠকে ডক্টর রহমান রোহিঙ্গা ইস্যুতে গাম্বিয়ার অব্যাহত সমর্থনের জন্য ধন্যবাদ জানান। দেশের বিভিন্ন এলাকায় গ্যাস লিকেজের দুর্ঘটনা বেড়েই চলেছে। ফায়ার সার্ভিস বলছে, লাইন থেকে গ্যাস লিক হয়ে গ্যাস জমা হয়, সেই জমে থাকা গ্যাসের বিস্ফোরণে ঘটে দুর্ঘটনা। মারাত্মকভাবে দগ্ধ হন সাধারণ মানুষ। এদিকে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট দুর্ঘটনা রোধে সমন্বিতভাবে কাজ করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী। আরও জানাচ্ছেন কাজী শারমিন ইসলাম মেথা। বুধবার কক্সবাজারে এলপি গ্যাস পাম্প থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখানে দগ্ধ হন ১৬ জন। এর আগে সোমবার মধ্যরাতে চট্টগ্রামের হালিশহরে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো ভবন। মুহূর্তে আগুনে ঝলসে যায় একই পরিবারের ৯ জন। এর মধ্যে মৃত্যু হয় ৫ জনের। এদিকে কুমিল্লায় গ্যাস লিকেজের ঘটনায় একই পরিবারের ৪ জন দগ্ধ হয়। রাজধানীর রায়ের বাজারেও গ্যাস লিকেজ বিস্ফোরণে দগ্ধ হয় ৪ জন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। মঙ্গলবার দুর্ঘটনায় দগ্ধদের দেখতে গিয়েছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী। তারা জানান, ৩ মন্ত্রণালয় সমন্বিতভাবে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট দুর্ঘটনা রোধে কাজ করবে। আমাদের হসপিটালের সম্ভাব্য যতগুলি চিকিৎসা দেওয়ার মতন ব্যবস্থা আছে, সর্বোত্তমভাবে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমি নিজেও দেখে এসেছি। বাকি যদি আরও কিছু লাগে আমি আশ্বস্ত করেছি, আমরা উভয়ই আমাদের হাসপাতাল কর্তৃপক্ষকে আমরা সেটা যোগান দেব। গ্যাস লিকেজ থেকে এবং গ্যাস সে যে সিলিন্ডারগুলো ব্যবহার করা হয়, মেয়াদ উত্তীর্ণ সিলিন্ডারগুলো ব্যবহার করা হয়, এগুলোতে কিভাবে একটা নিয়মের মধ্যে নিয়ে আসা যায় সেগুলো নিয়ে আমরা অল্প সময়ের ভিতরে 3 মন্ত্রণালয় বসে কাজ করব, যাতে করে ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা থেকে কম ক্ষতি হয় সেই ব্যবস্থাটা করার চেষ্টা করা হবে। লাইন থেকে গ্যাস লিক হয়ে গ্যাস জমা হয়।
সেই জমে থাকা গ্যাসের বিস্ফোরণে দগ্ধ হন দুর্ঘটনার শিকাররা। এমনটাই জানালেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক। যে রান্নাঘরে কখনোই গিয়ে সাথে সাথে আগুন জ্বালানো যাবে না। যদি গ্যাসের চুলা থাকে তাহলে আগে জানলাগুলি খুলে দিতে হবে, যাতে কোনো কারণে গ্যাস জমে থাকলে, লিকেজে গ্যাস জমে থাকলে যাতে বের হয়ে যেতে পারে, অথবা কোনো ধরনের গ্যাসের গন্ধ পেলে আগে লিকেজ হচ্ছে কি না সেটা নিশ্চিত না হয়ে আগুন জ্বালানো যাবে না। আর সর্বোপরি সবসময় যেটা বলেছি যে কোয়ালিটি জিনিস বা মানসম্পন্ন জিনিসগুলি ব্যবহার হচ্ছে কি না সেটা ঘরের সবাইকে সচেতন হতে হবে এবং সময় সময় চেক করতে হবে। তাহলে রান্নাঘর থেকে যে সিলিন্ডারের দুর্ঘটনা সেটা কমানো যাবে। এলপিজি ফিলিং স্টেশন যেখানে হবে সেটার অবশ্যই লাইসেন্স নিতে হবে। আমাদের ফায়ার সেফটি প্ল্যানের বিষয়গুলি থাকে, নিরাপত্তার বিষয়গুলি, সেগুলি ফায়ার সার্ভিস থেকে অনুমোদন নিতে হবে। এবং এটাও খেয়াল রাখতে হবে যে ফিলিং স্টেশনটা এমন জায়গায় না করা যেখানে ঘনবসতি আছে বা ওখানে কোনো দুর্ঘটনা ঘটলে যার পরিপ্রেক্ষিতে স্টেশনের পাশাপাশি স্থানীয় জনসাধারণও ক্ষতিগ্রস্ত হবে। তিনি আরও জানান, এই বিষয়ে জনসচেতনতার জন্য সংবাদ মাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ফায়ার সার্ভিস প্রচারণা চালাচ্ছে। তবে জনসাধারণের নিজেদের সুরক্ষার সচেতনতার কোনো বিকল্প নেই। ফায়ার সার্ভিসের জায়গা থেকে আমরা সবসময় বিভিন্ন জায়গায় সচেতনতামূলক প্রোগ্রামগুলি করছি। আপনারা আমাদের ফেসবুকে গেলেও দেখবেন আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মহড়া করছি, লোকজনকে বোঝাচ্ছি গ্যাসের লিকেজ হলে কি করতে হবে, আবার সিলিন্ডারগুলিতে যে সময়ে সময়ে চেক করতে হবে, বিশেষ করে তার রেগুলেটরের জায়গাটা, কানেক্টিং যে পাইপ যেটা গ্যাস লাইনের সংযোগ হচ্ছে চুলার সাথে সেটা ঠিক আছে কি না, কারণ এগুলো যদি ঠিকমতো চেক করা না হয় তাহলে দেখা যায় গ্যাস লিকেজটা হয়। কাজী শারমিন ইসলাম মেধা, বিটিভি নিউজ, ঢাকা। আফগানিস্তানের রাজধানী কাবুল ও দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। হামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট দিয়ে আফগানিস্তানের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ ঘোষণার কথা জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। দুই প্রতিবেশী দেশের মধ্যে সীমান্ত উত্তেজনার সর্বাত্মক সংঘাতের রূপ নেয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ পর্যন্ত 274 জন তালেবান যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী। বিস্তারিত জাকিয়া জামান আনিকার ডেস্ক রিপোর্টে। দীর্ঘদিনের সীমান্ত উত্তেজনা আর পারস্পরিক অভিযোগ পাল্টা অভিযোগের ধারাবাহিকতায় এবার সরাসরি সামরিক সংঘাতে জড়ালো পাকিস্তান ও আফগানিস্তান। কূটনৈতিক টানাপোড়েন পেরিয়ে পরিস্থিতি এখন প্রকাশ্য শক্তি প্রদর্শনের পর্যায়ে পৌঁছেছে। শুক্রবার ভোর 4:18 সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ লিখেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরাসরি ও বন্ধুত্বপূর্ণ দেশগুলোর মাধ্যমে সর্বাত্মক কূটনৈতিক প্রচেষ্টা চালানো হয়েছিল। তবে ধৈর্যের বাঁধ ভেঙে গেছে উল্লেখ করে তিনি বলেন, এখন আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের প্রকাশ্য যুদ্ধ। এর কয়েক ঘন্টা পর পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিও এক্সে পোস্ট দিয়ে জানান, দেশটির সশস্ত্র বাহিনীর প্রতিক্রিয়া হবে ব্যাপক ও চূড়ান্ত। আল জাজিরা জানিয়েছে, স্থানীয় সময় রাত 1:50 কাবুলে প্রথম দফা বোমা হামলা চালায় পাকিস্তানি বাহিনী। পরে আরও বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রাথমিকভাবে হতাহতের কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। সাম্প্রতিক এই উত্তেজনার সূত্রপাত সীমান্তে গোলাগুলিকে ঘিরে। পাকিস্তানের দাবি, বৃহস্পতিবার আফগান বাহিনী সীমান্তবর্তী এলাকায় তাদের সামরিক অবস্থানে হামলা চালায়। এতে 2 পাকিস্তানি সেনা নিহত হন। এর আগে গত রোববার আফগানিস্তানের নানগারহার ও পাকতিকা প্রদেশে পাকিস্তানের হামলায় 13 জন বেসামরিক লোক নিহত হন বলে জানায় আফগানিস্তানের জাতিসংঘ মিশন। তবে ইসলামাবাদের দাবি, ওই হামলায় 80 জনের বেশি সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছেন। কাবুলের পক্ষ থেকে নিহতের সংখ্যা 18 জন বলা হয়। এই ঘটনার পর প্রতিশোধমূলক অভিযান চালানোর ঘোষণা দেন তালেবান সরকারের সামরিক মুখপাত্র মৌলভী ওয়াহিদুল্লাহ মোহাম্মদী। এরপরেই কাবুল ও কান্দাহারে পাকিস্তানের সর্বশেষ পাল্টা হামলার ঘটনা ঘটে।
বিশ্লেষকরা বলছেন সীমান্ত নিরাপত্তা, জঙ্গি গোষ্ঠী ইস্যু এবং আস্থাহীনতার দীর্ঘ ইতিহাস দুই দেশের সম্পর্ককে আগেই ভঙ্গুর করে রেখেছিল। সর্বশেষ এই হামলা পাল্টা হামলা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে। জাকিয়া জামান আনিকা, বিটিভি নিউজ। জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উচ্চস্তরের পারমাণবিক আলোচনা শেষ হয়েছে। এতে তাৎপর্যপূর্ণ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন মধ্যস্থতাকারী দেশ ওমানের পররাষ্ট্রমন্ত্রী। যদিও যুদ্ধ এড়াতে পারে এমন একটি চুক্তির সম্ভাবনা এখনও অস্পষ্ট। মধ্যস্থতাকারী বদর আল বুসাইদি জানান, আগামী সপ্তাহে ভিয়েনার টেকনিক্যাল পর্যায়ে আলোচনা অনুষ্ঠিত হবে। তবে মার্কিন বা ইরানি কর্মকর্তাদের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। বৃহস্পতিবারের আলোচনায় ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি এই আলোচনাকে ঐতিহাসিক সুযোগ বলে অভিহিত করেন। আরাগচি বলেন, এই চুক্তি দুই পক্ষের আয়ত্তের মধ্যেই রয়েছে। আর যুক্তরাষ্ট্রের পক্ষে আলোচনায় যোগ দেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও দূত জ্যারেড কুশনার। আগের দুই বৈঠকেও তারাই উপস্থিত ছিলেন। এদিকে আলোচনার মধ্যে মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি ব্যাপক হারে বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের হামলায় রাশিয়ার সীমান্তবর্তী কয়েকটি অঞ্চলে 9 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 17 জন। পুতিন বাহিনীর পাল্টা হামলায় ইউক্রেনের 4 জন নিহত ও 16 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে চলমান হামলার মাঝে ফের শান্তি আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেন। রাশিয়ার স্মোলেন্স্ক অঞ্চলে ডোরোগোবুস শহরের একটি সার কারখানায় বুধবার ভয়াবহ ড্রোন হামলা চালায় ইউক্রেন। সীমান্ত থেকে 290 কিলোমিটার ভেতরে এই হামলায় কয়েকজন হতাহত হন। রুশ কর্মকর্তাদের দাবি, অন্তত 30টি বিস্ফোরক বোঝাই ড্রোন দিয়ে এই হামলা চালানো হয়, যা গত 4 বছরের যুদ্ধে রাশিয়ার কোনো শিল্প প্রতিষ্ঠানে অন্যতম প্রাণঘাতী আক্রমণ। রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ শান্তি আলোচনায় অগ্রগতির আশার কথা শুনিয়েছেন। গাজার মধ্যাঞ্চল ও দক্ষিণে ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত 5 জন ফিলিস্তিনি পুলিশ সদস্য নিহত হয়েছেন। আজ ভোরে মধ্য গাজার বুরেজ শরণার্থী শিবির এবং দক্ষিণ গাজার খান ইউনিসের আল মাওয়াসি এলাকায় পৃথক দুটি পুলিশ পোস্টে এই অতর্কিত হামলা চালানো হয়। গাজায় চলমান 2 বছরেরও বেশি সময় ধরে চলা বিধ্বংসী অভিযানের অংশ হিসেবে ইসরায়েল এই হামলা চালিয়েছে। খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, আল মাওয়াসি এলাকায় আল মাসলাক মোড়ে একটি পুলিশ চেকপয়েন্টে ইসরায়েলি সামরিক হামলার পর 3 জনের মরদেহ এবং বেশ কয়েকজন আহত ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে। চিকিৎসকরা বলেন, আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। উল্লেখ্য, এই এলাকাটি ইসরায়েলি সামরিক নিয়ন্ত্রণের বাইরে ছিল। অন্যদিকে মধ্য গাজার বুরেজ শরণার্থী শিবিরের প্রবেশমুখে একটি পুলিশ পোস্টে একই ধরনের ড্রোন হামলায় আরও 2 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। হামাস এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, ইসরায়েল গত 10 অক্টোবর থেকে প্রায় প্রতিদিন তথাকথিত যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। হামাস মুখপাত্র হাজিম কাশেম এক বিবৃতিতে বলেন, এই ক্রমবর্ধমান মৃত্যু ইসরায়েলের মধ্যস্থতাকারীদের প্রচেষ্টায় প্রতি চরম অবজ্ঞা এবং শান্তি পরিষদের ভূমিকাকে অস্বীকার করারই প্রতিফলন। এবার খেলার খবর। ক্রিকেট। টি-20 বিশ্বকাপের সুপার 8 নিজেদের শেষ ম্যাচে কলম্বোতে আজ সন্ধ্যে 7:30টায় ইংল্যান্ডের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। সুপার 8-এর এই গ্রুপ থেকে ইংল্যান্ড ইতিমধ্যে সেমিফাইনালে খেলা নিশ্চিত করেছে। ম্যাচের ফল নিয়ে তাই 3 লায়ন্স খ্যাত ইংল্যান্ডের তেমন মাথা ব্যথা নেই। তবে ব্ল্যাক ক্যাপস খ্যাত নিউজিল্যান্ডের জন্য রয়েছে নানা সমীকরণ। এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে দাপুটে জয়ের শেষ 4-এর পথে টিকে রয়েছে ভারত। রায়হান মাহমুদের প্রতিবেদন। টি-20 বিশ্বকাপের সুপার 8-এ নিজেদের শেষ ম্যাচে কলম্বোতে আজ সন্ধ্যা 7:30টায় ইংল্যান্ডের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। সুপার 8-এর এই গ্রুপ থেকে ইংল্যান্ড ইতিমধ্যেই সেমিফাইনাল খেলা নিশ্চিত করেছে এবং রয়েছে স্বস্তিকর অবস্থানে। তবে ব্ল্যাক ক্যাপস খ্যাত নিউজিল্যান্ডের জন্য রয়েছে নানা সমীকরণ। এই ম্যাচে জিতলে 5 পয়েন্ট নিয়ে তারা হবে গ্রুপ চ্যাম্পিয়ন, আর হেরে গেলে তাদের পয়েন্ট 3ই থাকবে। সেক্ষেত্রে তাদের তাকিয়ে থাকতে হবে পাকিস্তান শ্রীলঙ্কা ম্যাচের দিকে।
পাকিস্তান জিতলে নেট রান রেট হবে তাদের পার্থক্যের নির্ধারক, আর পাকিস্তান হেরে গেলে কোনো হিসাবের প্রয়োজন থাকবে না। তাই বলা যায় স্বস্তির এক অবস্থান নিয়ে মাঠে নামবে ইংল্যান্ড এবং নানামুখী চাপে থাকবে নিউজিল্যান্ড। এদিকে গতকাল দাপুটে জয়ে আহমেদাবাদে সুপার 8-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে 72 রানে হারিয়েছে সহ আয়োজক ভারত। চেন্নাইতে প্রথমে ব্যাট করে ভারত নির্ধারিত 20 ওভারে 4 উইকেটে সংগ্রহ করে 256 রান। এই ম্যাচে বিস্ফোরণ ঘটেছে ভারতীয় ব্যাটিং লাইন আপের। চলতি বিশ্বকাপে এই প্রথম ছন্দে দেখা গিয়েছে তাদের ওপেনার অভিষেক শর্মাকে। পাওয়ার প্লেতে কাজে লাগিয়েছেন, পরে ফিল্ডিংয়ের ফাঁক খুঁজেও মেরেছেন। 26 বলে অর্ধশত রান করেছেন, তবে 30 বলে 55 রান করে আউট হন ওপেনার অভিষেক। 4টি 4 ও 4টি ছক্কা মারেন তিনি। এই ম্যাচে ভারতের প্রত্যেক ব্যাটারি রান করেছেন, আর তা বেশ দ্রুত গতিতে। ঈশান কিষান 24 বলে 38, অধিনায়ক সূর্যকুমার যাদব 13 বলে 33 রান করেছেন। তবে ভারতের রানকে 250 পার করাতে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন হার্দিক পান্ডিয়া ও তিলক ভার্মা। 31 বলে 84 রানের জুটি গড়েন। ইনিংসের শেষ 2 বলে জোড়া ছক্কা মেরে 23 বলে অর্ধশত রান পূরণ করেন হার্দিক পান্ডিয়া। তিলক ভার্মা 16 বলে 44 রান করে অপরাজিত ছিলেন। পরে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 6 উইকেটে 184 রান করে জিম্বাবুয়ে। দলের পক্ষে ওপেনার ব্রায়ান বেনেট 59 বলে অপরাজিত 97 রান করেন, যার মধ্যে ছিল 6টি ছক্কা ও 8টি 4-এর মার। গ্রুপের শেষ ম্যাচে নির্ধারিত হবে কে হবে দক্ষিণ আফ্রিকার সেমিফাইনালের সঙ্গী। রায়হান মাহমুদ, বিটিভি নিউজ। এবার আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সাথে শেষ রাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকা ও তৎসংলগ্ন এলাকায় হালকা কুয়াশা পড়তে পারে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2.2 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2.4 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় 6টা 15 মিনিটে এবং সূর্যাস্ত 5টা 56 মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালে জোয়ার ভাটার সময়সূচি। জোয়ার শুরু হবে ভোর 5টা 27 মিনিটে, ভাটা বেলা 11টা 28 মিনিটে। পরবর্তী জোয়ার শুরু হবে বিকেল 5টা 33 মিনিট এবং ভাটা রাত 11টা 34 মিনিটে। এবার সেহরি ও ইফতারের সময়সূচি। চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আজ সেহরির শেষ সময় ভোর 4টা 58 মিনিটে এবং আগামীকাল ইফতার সন্ধ্যা 5টা 58 মিনিট।